বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে লাইভ ক্লাসে সবাই উপস্থিত থেকে ক্লাসটি বোঝার চেষ্টা করবে এই আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অবগত আছো আজকের ক্লাসটি তোমাদের জন্য এক্সট্রা ক্লাস। তো শিক্ষার্থীরা, আসলে তোমাদের সিলেবাসটাও আমাকে দ্রুত শেষ করতে হবে। আর তোমরা যেহেতু বাসায় আছো তা সেক্ষেত্রে ক্লাসগুলো অতিরিক্ত ক্লাস পেলে তোমরা সেটা বাসায় চর্চা করার সময় পাবে, আর রিভিশন দেওয়াটাও আমাদের জন্য সহজ হবে। আর সেই কথা বিবেচনা রেখে আমি আজকেও তোমাদের জন্য আরেকটি এক্সট্রা ক্লাস নিচ্ছি। তো শিক্ষার্থীরা, আজকে তোমরা অবশ্যই জানো ক্লাসটি হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সেল ডিভিশন হতে পঞ্চম ক্লাস। তো শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখে রেখেছো। তো আজকে আমি তোমাদেরকে সেল ডিভিশন হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে কোষ চক্র। তো শিক্ষার্থীরা, কোষ চক্র আজকে আমি শেষ করব এবং আগামী ক্লাসে আমি তোমাদেরকে মিয়োসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। তো আজকে বিষয়টি হচ্ছে কোষ চক্র। তো শিক্ষার্থীরা, কোষ চক্র জীবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা তো কোষ বিভাজনটা জেনেছি, আর তার আগে আমি আবারও বলতে চাচ্ছি, প্রথমে হচ্ছে কোষ কী। কোষ হচ্ছে জীবদেহের গঠনের কার্যকরী একক। তারপরে অংশটা আমি বলেছিলাম যে কোষ বিভাজন কী, অর্থাৎ কোষ বিভাজন জীবের একটি অনন্য বৈশিষ্ট্য। অর্থাৎ কোষ যদি বিভাজিত না হতো তাহলে বহুকোষী জীব যারা আমরা আছি তাদের দেহের বৃদ্ধি ঘটতো না, বিভিন্ন অঙ্গাণুগুলো তৈরি হতো না। আর অনুন্নত যে সকল জীবগুলো আছে, যেমন এককোষী ইউক্যারিওট কোষ, তাদের ক্ষেত্রে জনন কোষ সম্পন্ন কোষ বিভাজনের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কোষ বিভাজন সম্পর্কেও আমরা মোটামুটি জেনেছি, এবং সেই ক্ষেত্রে আমরা মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপগুলো আমরা জেনেছি। কিন্তু শিক্ষার্থীরা, আজকে আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক জানতে হবে, যে কোষ বিভাজন যে বলেছিলাম যে মাইটোসিস কোষ বিভাজন, সেই বিভাজনটি কিন্তু কখনোই সম্পন্ন হবে না যদি না আমাদের কোষ বিভাজনের যদি কোষ চক্রটি না ঘটে, তাহলে কোষ বিভাজনটা হবে না। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে যে আমি বলেছিলাম, সেই মাইটোসিস কোষ বিভাজন কখনই সম্পন্ন হবে না যদি কোষ চক্রটি সম্পন্ন না হয়। তাহলে প্রশ্ন হচ্ছে কোষ চক্র কী। তো শিক্ষার্থীরা, এখন প্রথমে তোমরা লক্ষ্য করো, প্রথম হচ্ছে কোষ চক্রটা কী। অর্থাৎ কোষ চক্র অর্থাৎ সেল সার্কেল। এটা হচ্ছে কি, প্রথমে আমাদের জানতে হবে কোষ চক্রটা কি। অর্থাৎ একটি কোষের প্রথমত হচ্ছে তার সৃষ্টি হতে হবে, তারপর হচ্ছে বৃদ্ধি, তারপরে হচ্ছে পূর্ণাঙ্গ হওয়ার পর বিভাজন। তিনটিকে একত্রে বলা হয় কোষ চক্র। আমি আবারও বলছি, কোষের সৃষ্টি, তারপরে হচ্ছে সৃষ্টি, কোষের বৃদ্ধি ও বিভাজন। এই তিনটিকে একত্রে বলা হয়, কোষ চক্র। তো শিক্ষার্থীরা দেখো, কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি এবং বিভাজন, এই তিনটি না হলে কোষ চক্র সম্পন্ন হবে না। এখন দেখো শিক্ষার্থীরা, একটি কোষ সৃষ্টি হওয়ার পরে তার কি হবে, বৃদ্ধি হবে, তারপরে বিভাজন। এই যে বিভাজনটা, সেটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনটা ছিল। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপগুলো তোমাদেরকে আমি আলোচনা করেছিলাম। এখন দেখো, তাহলে কোষ চক্রের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আমরা জানি যে বিভাজন। তার আগে কিন্তু কোষ বিভাজনটা কখনোই এককভাবে সম্পন্ন হবে না, তার আগে একটি প্রস্তুতি পর্যায় আছে, আর সেটা হচ্ছে ইন্টারফেস পর্যায়। তাহলে কোষ চক্রের প্রধান দুটি অংশ হচ্ছে, প্রথমত হচ্ছে প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেস পর্যায়, তারপরে হচ্ছে কোষ বিভাজন। তোমরা বুঝতে পেরেছো? শিক্ষার্থীরা, তার আগে আমাকে একটু কনফার্ম করো যে লেখা এবং কথা স্পষ্ট আছে কিনা। তো শিক্ষার্থীরা, তোমরা আমাকে ইনবক্সে কনফার্ম করো, আর আমি এই কোষ চক্রটা নিয়ে আলোচনা করে যাচ্ছি। তো কোষ চক্রের ব্যাপারে আমি
কি বললাম যে ইন্টারফেস পর্যায়টি হচ্ছে প্রস্তুতি পর্যায়, অর্থাৎ আমি পূর্বের ক্লাসে আরও দু একটি ক্লাসের আগেই আমি তোমাদেরকে প্রস্তুতি পর্যায়ের ব্যাপারে একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে আমাদের শিক্ষকতা, আমাদের যে স্টুডেন্ট লাইফের কথা, অথবা আমাদের যেরকম আমি আরেকটু তোমাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি এই কোষচক্রের ব্যাপারটা সহজ করে মনে রাখার জন্য, উদাহরণটা মনে রেখে তোমরা কোষচক্রটাকে বোঝার যেন সহজ হয় সেজন্য। যেমন ধরো প্রস্তুতি পর্যায়টা হচ্ছে যেমন তোমরা 2 বছর ইন্টার পড়বে, কিন্তু পরীক্ষা দিবে বোর্ড পরীক্ষা 11টি সাবজেক্ট ফার্স্ট পেপার, মোট হচ্ছে 13টি সাবজেক্ট, অর্থাৎ তোমার প্রতিটি পেপার 2 পেপার করে আর আইসিটি 1 পেপার, তাহলে 13টি সাবজেক্ট যখন তোমরা পরীক্ষা দাও সেজন্য তোমাদের 2 বছর কী করতে হয়, এই সাবজেক্টগুলোর উপরেই তোমাদের প্রস্তুতি নিতে হয়, আর পরীক্ষাটা মূল্যায়নের মাধ্যমে তোমরা একটা সার্টিফিকেট পাও, আর সেই পরীক্ষাটা হচ্ছে মাত্র 13টা দিন তোমরা পরীক্ষার হলে বসবে, তাহলে 13টা দিন আর ভালো পরীক্ষা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ অনেক সময় ধরে। সেরকম ইন্টারফেস পর্যায়ে হচ্ছে কোষচক্রের ইন্টারফেস পর্যায়টা হচ্ছে প্রস্তুতি পর্যায়। এই পর্যায়ে কোন কোন কোষগুলো বিভাজিত হবে, কোনগুলো বিভাজনে আর যাবে না, প্রথম ধাপে অর্থাৎ ইন্টারফেস পর্যায়টাকে প্রধান 2টি অংশে ভাগ করা হয়েছে, যেমন গ্যাপ 1 অর্থাৎ বিরতি 1, তারপরে হচ্ছে এস দশা বা সিনথেটিক দশা যেখানে ডিএনএ প্রতিলিপন হয়, তারপরে হচ্ছে কি গ্যাপ 2 দশা অর্থাৎ প্রস্তুতির 2য় পর্ব, যা শেষ করেই তারা মাইটোসিস কোষ বিভাজনে প্রবেশ করবে। তো মাইটোসিস কোষ বিভাজনে প্রবেশ করার পূর্বে গ্যাপ 2 দশাতেও কিছু কিছু কোষ সেখানেও তারা বিরতি দিয়ে দেয়, যে সেখান থেকেও তারা বাদ পড়ে পরবর্তী দশায় যেতে পারে না। আবার প্রথম দশায় যে গ্যাপ 1 দশা সেখানেও কিছু কিছু কোষ সেখানেই তারা স্থগিত হয়ে যায়, যে পরবর্তী দশা আর যেতে পারবে না। সবগুলো কোষই যে বিভাজনে যাবে তাও কিন্তু না। তো শিক্ষার্থীরা আমি সেই কোষ চক্রটাই এখন তোমাদেরকে আরও ডিটেলস আলোচনা করছি, তোমরা লক্ষ্য করো। তোমাদেরকে বলেছিলাম যে আমাকে কনফার্ম করার জন্য লেখাগুলো স্পষ্ট কিনা শিক্ষার্থীরা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা। তাহলে কোষ চক্রটা যে আমি বললাম, তো এই কোষ চক্রটি কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে, শিক্ষার্থীরা, তো কোষ চক্রটি বিজ্ঞানী হাওয়ার্ড ও প্যাল্ক 1953 সালে, বিজ্ঞানী হাওয়ার্ড ও প্যাল্ক 1953 সালে কোষ চক্রটি বিষয়টি প্রস্তাব দেন। বিজ্ঞানী, এটা এমসিকিউ জন্য লিখে রাখো, বিজ্ঞানী কোষ চক্রটি প্রস্তাব দেন বিজ্ঞানী হাওয়ার্ড ও বিজ্ঞানী প্যাল্ক। কি করলেন 1953 খ্রিস্টাব্দে এই কোষ চক্র প্রস্তাব দেন, কোষ চক্রের বিষয়টি প্রস্তাব দেন খ্রিস্টাব্দে। তো শিক্ষার্থীরা হ্যাঁ তাহলে তোমরা লক্ষ্য করো, বিজ্ঞানী হাওয়ার্ড ও প্যাল্ক 1953 সালে এই কোষ চক্র যে মানে জীবের ক্ষেত্রে যে কোষ চক্রটি সম্পন্ন হয় সেটি প্রস্তাব দেন বিজ্ঞানী হাওয়ার্ড ও প্যাল্ক। কত সালে? 1953 খ্রিস্টাব্দে। অবশ্যই সেটা আমাদেরকে এমসিকিউর জন্য মনে রাখতে হবে। আর মনে রাখবে শিক্ষার্থীরা, সব কোষই কিন্তু কোষ বিভাজনে যায় না। তো আমরা এখন দেখো, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে প্রায় 100 ট্রিলিয়ন কোষ থাকে। তাহলে এইটা এমসিকিউর জন্য লিখে রাখো, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 100 ট্রিলিয়ন কোষ থাকে, তো 100 ট্রিলিয়ন কোষ থাকে। তোমরা এটা এখনই লিখে ফেলো, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে দেখো শিক্ষার্থীরা, একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দেখে, এখন 100 ট্রিলিয়ন কোষ কিন্তু অনেক। এই 100 ট্রিলিয়ন যে কোষগুলো থাকে, এই কোষগুলো কি করে শিক্ষার্থীরা, এইগুলা কিন্তু বিভাজনের জন্য অভ্যন্তরীণ বাহ্যিক কিছু সিগন্যালের প্রয়োজন হয়। এই যে কোষগুলো আছে, এই প্রত্যেকটা কোষের বিভাজনের জন্য এমনি বিভাজিত হবে না, তাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক কিছু সিগন্যালের প্রয়োজন হয়। অভ্যন্তরীণ এবং বাহ্যিক সিগন্যালটা যখন তার মধ্যে আসে, তখনই কোষগুলো বিভাজনের জন্য
উদ্দীপনা পাওয়ার পরেই কোষ বিভাজনে অংশগ্রহণ করে। তো শিক্ষার্থীরা এই যে 100 ট্রিলিয়ন কোষগুলো আছে, তাহলে দেখো কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজন হতে পারে। আমাদের দেহে যে এই যে 100 ট্রিলিয়ন কোষ আছে, সব কোষ কিন্তু একসাথে বিভাজিত হয় না। কিছু কোষ আছে এর মধ্যে যারা দ্রুত বিভাজন হতে সক্ষম, আবার কিছু কোষ আছে উদ্দীপনা পেলেই শুধু বিভাজন করবে, আর কিছু কোষ আছে তারা কোষ বিভাজন থেকে বিরতি অবস্থায় দেয় এবং আজীবন আর বিরতি মানে কোষ বিভাজনে যাবে না। তার মানে আমি কি বলেছি, 3 ধরনের কোষ আছে। হ্যাঁ, 3 ধরনের। একটা হচ্ছে দ্রুত বিভাজিত হয়, এক প্রকার কোষ আছে দ্রুত বিভাজিত হয়, আরেক প্রকার কোষ আছে যে উদ্দীপনা পেলেই কেবল বিভাজিত হবে, আরেক প্রকার কোষ আছে যারা কখনোই আর বিভাজনে যাবে না। তাহলে দেখো শিক্ষার্থীরা, কোন কোষগুলো দ্রুত বিভাজিত হয়? ভ্রূণ কোষ, তারপর মূল ও কাণ্ডের শীর্ষ মেরিস্টেম কোষ। তাহলে দেখো দ্রুত বিভাজনে যায় সেটা হচ্ছে ভ্রূণ কোষ। দ্রুত বিভাজনে যেগুলো যায় সেটা হচ্ছে ভ্রূণ কোষ। লিখে রাখো এমসিকিউর জন্য, ভ্রূণ কোষ। তারপরে হচ্ছে মেরিস্টেম কোষ, অর্থাৎ মেরিস্টেম কোষ তোমরা অবশ্যই জানো, সেটা হচ্ছে মূল ও কাণ্ডের শীর্ষের মেরিস্টেম কোষ। মূল ও কাণ্ডের শীর্ষে, মূল ও কাণ্ডের শীর্ষে মেরিস্টেম কোষ। মেরিস্টেম কোষ। এই কোষগুলো কি, এরা দ্রুত বিভাজিত হয়, দ্রুত বিভাজনে সক্ষম। তাহলে এমসিকিউ আসতে পারে যে দ্রুত বিভাজনে কোষগুলো কি কি। তাহলে তোমরা কি বলবে যে দ্রুত বিভাজনে কোষগুলো কি কি? তোমরা অবশ্যই তখন বলতে পারবে যে মূল, কাণ্ড ও ভ্রূণ কোষের অগ্রভাগের শীর্ষের কোষগুলো। আর কিছু কোষ হচ্ছে উদ্দীপনা পেলেই সেগুলো বিভাজিত হবে, আবার কিছু কোষ আছে কখনোই বিভাজিত হয় না, যেমন মানুষের পূর্ণাঙ্গ লাল রক্তকোষ, পেশি কোষ। কতগুলো কোষ আছে কখনোই বিভাজনে যায় না, সেটা হচ্ছে মানুষের লাল রক্তকোষ, লিখে রাখো, এটাও লিখে রাখো, মানুষের লাল রক্তকোষ, স্নায়ু কোষ। শিক্ষার্থীরা লেখা দেখা যাচ্ছে কিনা দেখো তো। তারপর হচ্ছে পেশি কোষ আর উদ্ভিদের স্থায়ী কোষগুলো। পেশি কোষ আর এবং উদ্ভিদের স্থায়ী কোষগুলো। উদ্ভিদের কিছু স্থায়ী কোষ আছে, স্থায়ী কোষ, এরা হচ্ছে কোষ বিভাজনে করতে অক্ষম, অর্থাৎ এরা কি করে, এই স্থায়ী কোষসমূহগুলো আর কোষ জানে। এখন স্থায়ী কোষগুলো কোনগুলা? তোমরা টিস্যু পড়েছো এসএসসি লেভেলে, যে ছিল কি সেটা, এসএসসি লেভেলে তোমরা পড়েছো যে একটা বিভাজনক্ষম টিস্যু আর এটা হচ্ছে স্থায়ী টিস্যু। বিভাজনক্ষম টিস্যুগুলো যেগুলো বিভাজনে সক্ষম, সেগুলা বিভাজনক্ষম টিস্যুগুলোর মধ্যে আবার কিছু কিছু টিস্যু আছে সাময়িকভাবে তারা কোষ বিভাজনের জন্য প্রয়োজন নেই, তাই হয় না, তখন সেই টিস্যুগুলো কিন্তু আবার স্থায়ী টিস্যু হয়। স্থায়ী টিস্যু কখনো কখনো আবারও প্রয়োজন হলে উদ্ভিদের ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে তারা আবার বিভাজনে যায়, কিন্তু যখন তারা বিভাজন থেকে বিরতি নেয় তখন তাদেরকে স্থায়ী টিস্যু বলা হয়। তাহলে আমরা কি জানলাম, যে মানুষের লাল রক্তকোষ, স্নায়ুকোষ, পেশিকোষ এবং উদ্ভিদের স্থায়ী কোষগুলো কি বিভাজনে অক্ষম। তাহলে এগুলো এমসিকিউর জন্য তোমরা লিখে রাখো যে কি কি পড়লাম, যে ভ্রূণ কোষ, মূল ও কাণ্ডের শীর্ষে মেরিস্টেম কোষ এবং এরা দ্রুত বিভাজনে সক্ষম। তাহলে দ্রুত বিভাজনে সক্ষম কোষগুলা এইগুলো, আর বিভাজনে অক্ষম কোষগুলা হচ্ছে মানুষের লাল রক্তকোষ, স্নায়ুকোষ, পেশিকোষ এবং উদ্ভিদের স্থায়ী কোষ, এরা বিভাজনে অক্ষম। তো শিক্ষার্থীরা লিখে ফেলো। তাহলে শোনো, এবার লক্ষ্য করো যে আমি মূল আসছিলাম কোষ চক্রের মধ্যে। তাহলে তোমরা এটা লেখা শেষ করলেই আমি কোষ চক্রের চিত্রটা এঁকে আমি ডিটেলস ব্যাখ্যা করবো এখন শিক্ষার্থীরা। তাহলে আমি মুছে ফেলছি। আমি এখন কোষ চক্রের একটি লেখচিত্র অঙ্কন করব এবং সেই চিত্র ধরে আমি কোষ চক্রটা আমাদের দেহে কিভাবে সম্পন্ন হচ্ছে তার একটি সঠিক ব্যাখ্যা দেওয়ার আমি চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, তোমরা প্রথমেই এটা এভাবে লিখতে পারো, একটা বৃত্ত দিয়ে ফেলো, একটা বৃত্ত তোমরা অঙ্কন করে ফেলতে পারো, এভাবে একটা বৃত্ত অঙ্কন করে ফেলো এবং এই বৃত্তটার মধ্যে তোমরা লিখবে
এটা হচ্ছে এটা বিভাজন পর্যায়টা হচ্ছে ধর 5 থেকে 10%। এটা হচ্ছে বিভাজন পর্যায়, কোষের বিভাজন পর্যায়, কোষের বিভাজন পর্যায়। আর এটা এভাবে তোমরা অঙ্কন করতে পারো। এখন বিভাজন পর্যায় গ্যাপ 1 দশা হচ্ছে এটা গ্যাপ 1 G1, এটা G1 হচ্ছে গ্যাপ 1 অর্থাৎ বিরতি, গ্যাপ 1 দশা, গ্যাপ 1 দশা। এখানে সময় ব্যয় করে হচ্ছে 20 থেকে, এখানে তোমরা লিখে রাখো 30 থেকে 40% সময়। তাহলে 40% সময় হয় এখানে, 20 থেকে 30 থেকে 40%, 30 থেকে 40% সময় ব্যয় করে এই গ্যাপ 1 দশায়। শিক্ষার্থীরা তোমরা লিখে ফেলো দ্রুত। তারপরে হচ্ছে এস দশা বা প্রতিলিপন দশা, আর এখানে হচ্ছে এটা দ্বিতীয় দশা, আর এই পাশে লিখে দাও এটা এস দশা। এস ইকুয়াল টু হচ্ছে সিনথেটিক দশা অর্থাৎ প্রতিলিপন দশা, সিনথেটিক দশা অর্থাৎ ডিএনএ প্রতিলিপন দশা। এস দশাটা আমরা ডিএনএ প্রতিলিপন দশা দিতে পারি। এস দশা অর্থাৎ আমরা জানি ডিএনএর মধ্যে আমরা জানি ডিএনএ প্রতিলিপন হয়, ডিএনএ প্রতিলিপন দশা, লিপন দশা, ডিএনএ প্রতিলিপন দশা। এখানে সময় ব্যয় করে 30 থেকে 50% সময়, এখানে সময় যায় 30 থেকে 50% সময় ব্যয় হয় এই জায়গাটাতে, এই দশাতে। এবং আরেকটি দশা হচ্ছে সেটা হলো গ্যাপ 2 দশা। এই গ্যাপ 2 দশা, গ্যাপ 2 দশা, এটাতে সময় ব্যয় হয় 10 থেকে 20%, অর্থাৎ এখানে তোমরা লিখে দাও 10 থেকে 20% সময় ব্যয় করে। আর যে বিভাজন পর্যায় সেখানে সময় ব্যয় করে 5 থেকে 10%, 5 থেকে 10% সময়। তাহলে এটা আমরা কি জানি, এটা হচ্ছে ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায় দশা, অর্থাৎ এটা হচ্ছে ইন্টারফেস বা প্রস্তুতিমূলক দশা, কোষের প্রস্তুতিমূলক দশা, কোষের প্রস্তুতিমূলক দশা। তাহলে এখানে 90 থেকে 95% সময় ব্যয় হয়। শিক্ষার্থীরা এবার তোমরা লক্ষ্য করো এই চিত্র দেখে আমরা কি বুঝছি। এটা হচ্ছে চিত্রটার নাম হচ্ছে কোষ চক্র, কোষ চক্র। এখন দেখো এই যে এখান থেকে অর্থাৎ দেখো শিক্ষার্থীরা, এই গ্যাপ 1, তারপরে সিনথেটিক দশা, এস দশা এবং গ্যাপ 2 দশা, গ্যাপ 1 সিনথেটিক দশা এবং গ্যাপ 2 দশা, এখান থেকে এই পর্যন্ত এই গ্যাপ 1 সিনথেটিক দশা এবং গ্যাপ 2 দশা। তাহলে এটা বিশাল অনেক বড় একটা অংশ। এই সময়টা হচ্ছে সম্পূর্ণ অংশটাকে বলা হচ্ছে ইন্টারফেস দশা বা প্রস্তুতিমূলক দশা। কিসের প্রস্তুতি? কোষ বিভাজনের প্রস্তুতি। তাহলে এই যে 5% থেকে 10% সময় ব্যয় করছে, এটা কোন বিভাজন? অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন। তাহলে আমরা এখানে একটু লিখে দিই আর একটু স্পষ্ট হবে, এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন পর্যায়। তাহলে দেখো আমি মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, যে মাইটোসিস কোষ বিভাজন একটি জটিল প্রক্রিয়া, সেটা তোমাদের সাথে ব্যাখ্যা করেছিলাম। কিন্তু এই যে মাইটোসিস কোষ বিভাজনটা 5 থেকে 10% সময় মাত্র নিচ্ছে, কিন্তু মাইটোসিস কোষ বিভাজনটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য এখানে 90 থেকে 95% সময় মাইটোসিস কোষ বিভাজনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য ব্যয় করছে। এটা প্রস্তুতিমূলক পর্যায়। তো শিক্ষার্থীরা এখন গ্যাপ 1 দশায় কি হচ্ছে, তারপর সিনথেটিক দশায় কি হচ্ছে কোষের, এবং গ্যাপ 2 দশাতে গিয়ে কোষ বিভাজনের কি পরিবর্তন আসছে, আমি এটা এখন তোমাদের ব্যাখ্যা করব, যার মাধ্যমে তোমরা সহজেই কোষ চক্রটা স্পষ্ট করে বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, তাহলে গ্যাপ 1 দশাতে তাহলে আমরা কি জানতে পারলাম, যে এই যে কোষ বিভাজন একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষ চক্রটি সম্পন্ন হয়, একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারাই কিন্তু কোষ চক্রটি সম্পন্ন হচ্ছে। তাহলে তোমরা লক্ষ্য করো, প্রোগ্রাম দ্বারা কোষ চক্র, এটা একটি অভ্যন্তরীণ উদ্দীপনা দ্বারা হয়। তাহলে জেনেটিক প্রোগ্রাম দ্বারা, একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারাই কিন্তু কোষ চক্রটা সম্পন্ন হচ্ছে। কোষ চক্রটা এমনিতেই সম্পন্ন হচ্ছে না,
তাহলে এটা সম্পন্ন হতে গেলে কি লাগবে, একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা এটা কোষচক্রটি সম্পন্ন হয়ে থাকে। তো শিক্ষার্থীরা এখন এই যে আমি বলেছিলাম যে কিছু উদ্দীপনার প্রয়োজন হয়, অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সেটা হচ্ছে সিডিকে অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস নামক এনজাইম দ্বারা, অর্থাৎ অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সিডিকে যৌগ। সিডিকে এই যে অভ্যন্তরীণ উদ্দীপনাটা সেটা হচ্ছে সিডিকে অর্থাৎ সাইক্লিন, এটা একটা যৌগ, এই যৌগটি, তাহলে এই যৌগটি হচ্ছে উদ্দীপনাতে সাহায্য করছে। তাহলে সিডিকে সাইক্লিন ইনডিপেন্ডেন্ট, সিডিকে লিখে নাও শিক্ষার্থীরা, এটা হচ্ছে সাইক্লিন, তারপর হচ্ছে ইনডিপেন্ডেন্ট, সাইক্লিন লিখে নাও শিক্ষার্থীরা, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এটা লিখে ফেলো, এটা একটা আসতে পারে যে তোমরা হয়তো বা না বুঝে মুখস্থ করবা। সিডিকে অর্থ হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস নামক যৌগ। তাহলে সিডিকে এটা অভ্যন্তরীণ উদ্দীপনা হিসেবে কাজ করছে। উদ্দীপনার জন্য এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস নামক যৌগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আছে বিভিন্ন ধরনের হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উদ্দীপনা দান করবে, এটা হচ্ছে অভ্যন্তরীণ। আর বাহ্যিকভাবে যে অভ্যন্তরীণ, এটা তোমরা অভ্যন্তরীণ উদ্দীপনা দিচ্ছে কোষের ক্ষেত্রে, কোষ বিভাজনের জন্য অভ্যন্তরীণ উদ্দীপনার জন্য হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস নামক যৌগটি অভ্যন্তরীণভাবে কোষ বিভাজনের জন্য উদ্দীপনা দিচ্ছে। আর বাহ্যিকভাবে যে উদ্দীপনা দিচ্ছে কোষ বিভাজনের জন্য সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হরমোন ও গ্রোথ ফ্যাক্টর। তাহলে বাহ্যিকভাবে দিচ্ছে কি, বিভিন্ন ধরনের বাহ্যিকভাবে উদ্দীপনা দিচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন। শিক্ষার্থীরা দ্রুত লিখে ফেলো, বিভিন্ন ধরনের গ্রোথ হরমোনগুলো হচ্ছে বাহ্যিক উদ্দীপনা দিচ্ছে। তাহলে তোমরা লিখে রাখো গ্রোথ হরমোন, গ্রোথ ফ্যাক্টর, এগুলা হচ্ছে বাহ্যিকভাবে উদ্দীপনা দিচ্ছে। গ্রোথ হরমোন, তারপরে হচ্ছে ফ্যাক্টর, হরমোন ও গ্রোথ ফ্যাক্টরগুলো হচ্ছে ফ্যাক্টর, এগুলো হচ্ছে বাহ্যিকভাবে কোষ বিভাজনের জন্য উদ্দীপনা দিচ্ছে। তাহলে এই জায়গাটা তোমরা আবারও বুঝে নাও। কোষ বিভাজনের জন্য আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে কোষ বিভাজনের জন্য কিছু উদ্দীপনা প্রয়োজন হয়, সেটা অভ্যন্তরীণ এবং বাহ্যিক। তাহলে অভ্যন্তরীণ উদ্দীপনার ক্ষেত্রে যে যৌগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস নামক যৌগটি। আর বাহ্যিকভাবে কোষ বিভাজনের জন্য যে উদ্দীপনা যোগায় সেগুলো হচ্ছে গ্রোথ হরমোন আর গ্রোথ ফ্যাক্টর। এই গুলো কোষ বিভাজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা এখন দেখো, তো আমরা জানি যে আমাদের দেহের কোনো স্থান যখন কেটে যায় তখন কি হয়, কেটে গেলে সেই জায়গার মধ্যে কিন্তু গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়, ফলে উদ্দীপনার সৃষ্টি হয় এবং সেই জায়গার চারপাশে কোষ বিভাজিত হয়ে, তো এটা একটা ভালো উদাহরণ মনে রাখতে পারো। আমাদের দেহের বিভিন্ন জায়গা অনেক ছোটবেলা থেকে এই পর্যন্ত আমাদের দেহের বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষত বিক্ষত হয়েছে, তো ক্ষত জায়গাটি আবার পূরণ হচ্ছে। তো পূরণ হওয়ার জন্য কিন্তু ওই গ্রোথ হরমোনটা দায়ী। যে অংশটা কেটে যাচ্ছে, ক্ষত হয়েছে, সেই জায়গার আশেপাশের কোষগুলো বিভাজিত হয় গ্রোথ হরমোনের কারণে, সেখানে কোষগুলো বিভাজিত হয়ে সেই ক্ষত স্থানটা আবার পূর্ণ করে দেয়। তাহলে উদ্দীপনাটা কে জুগেছে, বাহ্যিক উদ্দীপনা অর্থাৎ গ্রোথ হরমোনটা। গ্রোথ হরমোনের কারণে তার আশেপাশে কোষগুলো দ্রুত বিভাজিত হয়ে সেই ক্ষত স্থানটি পূরণ করে আমাদের ক্ষত স্থানটা নিরাময় করে দেয়। তাহলে শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, তাহলে আমি আসছি এবার। শিক্ষার্থীরা তোমরা আমাদের কিছু ইমিউন সিস্টেম আছে যা আমাদের জন্য কোষ বিভাজিত হওয়ার জন্য শ্বেত রক্তকণিকার মধ্যে একটি গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দেয়। তো শিক্ষার্থীরা শ্বেত রক্তকণিকার মধ্যে যে গ্রোথ তৈরি করে দেয়, শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের যে কোষগুলো আছে বিভাজন হওয়ার জন্য সেটা শ্বেত রক্তকণিকার গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দেয়। তাহলে শ্বেত রক্তকণিকার গ্রোথ ফ্যাক্টরগুলো তৈরি করে দিচ্ছে কে, আমাদের দেহের মধ্যে কিছু কি আছে,
শ্বেত রক্তকণিকার গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দিচ্ছে, কিছু ইমিউন সিস্টেম আছে। তাহলে আমি তোমাদেরকে ইমিউন সিস্টেমটা পড়ানোর সময় তোমরা বুঝবে যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে ইমিউন সিস্টেম আছে, সেই ইমিউন সিস্টেমগুলো আমাদের শ্বেত রক্তকণিকার মধ্যে কি করছে, সেই শ্বেত রক্তকণিকার মধ্যে একটি গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দেয়। তো এর ফলে কি হচ্ছে, আমাদের দরকারি কোষগুলো দ্রুত বিভাজিত হতে পারে। এই হচ্ছে, এভাবেই আমাদের কোষ বিভাজনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ফ্যাক্টরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো, আমাদের কিন্তু আমাদের বোন এক মেরুতে কিছু লোহিত রক্তকণিকা আছে, যে কোষগুলোর সংখ্যা বৃদ্ধির জন্য কিডনিতে আমাদের এরিথ্রোপ্রোটিন তৈরি করে। এটাও একটি আমাদের মনে রাখার বিষয়। তো এখন আমি এবার ইন্টারফেস প্রস্তুতি দশাটা আবারও বলছি। ইন্টারফেস দশাতে আমাদের কোষ বিভাজনের প্রায় 90 থেকে 95% সময় ব্যয় হয়। তো শিক্ষার্থীরা এখন আমাদের এই অংশটাতে আমি আবারও আসছি, G1 দশা, অর্থাৎ ইন্টারফেস দশার প্রথম দশাটা হচ্ছে গ্যাপ 1 দশা, যেখানে 30 থেকে 40% সময় ব্যয় হয়। শিক্ষার্থীরা আমি আবারও বলছি, ইন্টারফেস দশাটাকে 3টি কাজ সম্পন্নের মাধ্যমে ইন্টারফেস দশাটি সম্পন্ন হয়। তার মধ্যে প্রথম দশাটি হচ্ছে গ্যাপ 1 দশা, যেখানে 30 থেকে 40% সময় ব্যয় করে কোষ বিভাজনের। তাহলে দেখো শিক্ষার্থীরা, 30 থেকে 40% সময় যে ব্যয় হচ্ছে সেই সময়টাতে, তাহলে ইন্টারফেস দশাটা কি, এটা একটা বেশ দীর্ঘ পর্যায়। কারণ তোমরা দেখতেই পাচ্ছ চিত্রটার মধ্যে প্রায় 90 থেকে 95% সময় হচ্ছে এই ইন্টারফেস দশা। তাহলে এটা অবশ্যই একটি দীর্ঘস্থায়ী পর্যায়। শিক্ষার্থীরা, এই যে দীর্ঘস্থায়ী পর্যায়টা, এটা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য কিন্তু কি হয়, ইন্টারফেস দশাটার মধ্যে নিউক্লিয়াসের বহু গুরুত্বপূর্ণ ক্রিয়া বিক্রিয়া ঘটে থাকে। এই ইন্টারফেস পর্যায়টি যেন সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই জন্য নিউক্লিয়াসের মধ্যে, কোষের নিউক্লিয়াসের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পর্যায় এখানে ঘটে থাকবে। গুরুত্বপূর্ণ কিছু ক্রিয়া বিক্রিয়া অবশ্যই নিউক্লিয়াসের মধ্যে ঘটবে, না হলে এই ইন্টারফেস দশাটি এত সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হবে না। তো শিক্ষার্থীরা, এখন আমাদের মনে রাখতে হবে যে এই যে কোষের নিউক্লিয়াসে বিপাক ক্রিয়া সম্পন্ন হয়, এই কাজটি করার জন্য কোষের মধ্যে তখন কি হয়, কিছু গুরুত্বপূর্ণ বিপাক ক্রিয়া কোষের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে সম্পন্ন হতে থাকে। তাই আমরা বলবো যে কোষকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে আমাদের কি করতে হবে, সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেই কোষের বিভাজনে যেতে হবে। একটি কোষ যেন সুষ্ঠু সুন্দরভাবে বিভাজিত হতে পারে, তাহলে পূর্ব প্রস্তুতিটা, অর্থাৎ ইন্টারফেস বা প্রস্তুতিমূলক পর্যায়টি যদি সুন্দরভাবে সম্পন্ন হয়, তবেই কেবল কোষটি সুষ্ঠুভাবে বিভাজিত হতে পারবে। শিক্ষার্থীরা, এবার আমরা তাহলে এই ইন্টারফেস পর্যায়ে কি হচ্ছে, আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে কোষটা বিভাজিত হবে সেটাকে বলা হয় কি, টার্গেট কোষ। এই টার্গেট কোষের সারফেসে বিশেষ রিসেপ্টর প্রোটিনের সাথে গ্রোথ ফ্যাক্টর সংযোগ হয়েই কেবল কোষচক্র শুরু করার নির্দেশ দান করে থাকে। এর পরবর্তীতেই কোষ চক্রটি শুরু হয়ে যায়। তো শিক্ষার্থীরা, এখন দেখো প্রথম দশাটা হচ্ছে গ্যাপ 1 দশা। গ্যাপ 1 দশাতে আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 40% সময় ব্যয় করছে, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন থেকে বের হওয়ার পরে একটি কোষ যখন বিভাজনে যাবে, তার পূর্ববর্তী দশাটি হচ্ছে ইন্টারফেস দশা। আর ইন্টারফেস দশার প্রথম দশাটি হচ্ছে গ্যাপ 1 দশা, যেখানে 30 থেকে 40% সময় ব্যয় হচ্ছে, যা আমরা বলতে পারি যে এটা হচ্ছে ডিএনএ অনুলিপনের পূর্বে যে প্রস্তুতিটা নেওয়া হয় সেটা হচ্ছে গ্যাপ 1 দশা। এই গ্যাপ 1 দশাতে কিন্তু সব কোষ যে পরবর্তী দশায় যাবে, অর্থাৎ সিনথেটিক দশায় যাবে তা কিন্তু না। গ্যাপ 1 দশাতেও কিন্তু অনেক কোষ বিভাজনে বিরতি দিয়ে তারা সেখানেই মানে বিরতি দিয়ে দেয়, পরবর্তী ধাপে আর কখনোই যায় না। তাহলে গ্যাপ 1 দশার মধ্যে আমরা এখানে কিন্তু সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন যেটা আছে, আমি বলেছিলাম যে অভ্যন্তরীণ প্রোটিন, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এনজাইমটা সংযুক্ত হয়ে সমগ্র প্রক্রিয়াটাকে ত্বরান্বিত আর নিয়ন্ত্রিত করবে গ্যাপ 1 দশার ক্ষেত্রে। তো গ্যাপ 1 দশাটা কিভাবে শুরু হচ্ছে, যে সিডিকে নামক যৌগটি এই গ্যাপ 1 দশার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রকার প্রোটিনটি তৈরি হয়ে কি করছে, সাইক্লিন দশাটা, এই কোষ চক্রটি গ্যাপ 1 দশাটাকে ত্বরান্বিত এবং নিয়ন্ত্রণ করছে।
তাহলে এটাই কিন্তু পরবর্তীতে কী করে, ফটোফসফোরেশন প্রক্রিয়াটা এই গ্যাপ ওয়ান দশায় নিয়ন্ত্রণ করছে। তাহলে গ্যাপ ওয়ান দশার মধ্যে ফটোফসফোরেশন প্রক্রিয়াটাও সম্পন্ন হয়ে থাকে। তো শিক্ষার্থীরা এছাড়াও এখানে কিন্তু প্রোটিন, আরএনএ, ডিএনএ অনুলিপন হওয়ার জন্য সকল উপাদানগুলো এখানে তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে গ্যাপ ওয়ান দশার পরবর্তীতে যে ডিএনএ অনুলিপন হবে, ডিএনএ অনুলিপনের জন্য যাবতীয় কাজগুলো কিন্তু এই গ্যাপ ওয়ান দশার মধ্যেই সম্পন্ন হয়। তাহলে কি কি সম্পন্ন হচ্ছে, অর্থাৎ এখানে ডিএনএ, আরএনএ অনুলিপনের জন্য এখানে তোমার বিভিন্ন ধরনের প্রোটিন, আরএনএ, প্রয়োজনীয় অন্যান্য প্রোটিন এবং আরএনএ তৈরি হচ্ছে। এছাড়া ডিএনএ অনুলিপনের সকল উপাদানগুলো, ডিএনএ অনুলিপনের জন্য সকল উপাদানগুলো এইখানেই অর্থাৎ গ্যাপ ওয়ান দশা থেকেই প্রস্তুতি নিয়ে নিচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। তো শিক্ষার্থীরা এই উপপর্যায়ে এখানে কিন্তু এই জায়গাতে কিন্তু সব কোষগুলো যে পরবর্তী বিভাজনে যাবে তা কিন্তু না। এখানে এক সপ্তাহ ধরে বা এক বছর অথবা সারা জীবনের জন্য যেই কোষগুলো বিভাজন আর যাবে না তা এখানে বাছাই হয়ে যায়। এই দশাতেই সেই কোষগুলো বাছাই হয়ে যায় যে এই কোষগুলো পরবর্তী ধাপে আর যাবে না, এক সপ্তাহের জন্য যাবে না, অথবা এক বছরের জন্য যাবে না, অথবা সারা জীবনের জন্যই এই কোষগুলো আর কখনোই বিভাজনে যাবে না। সেইগুলো বাছাই হয় গ্যাপ ওয়ান দশার মধ্যেই। তো শিক্ষার্থীরা পরবর্তী দশাটা হচ্ছে এখানে সিনথেটিক দশা অর্থাৎ এস দশা। তাহলে শিক্ষার্থীরা এস দশাটা কিন্তু এখানে কি হচ্ছে, এটা একটা উপপর্যায়। এখানে নিউক্লিয়াসের ক্রোমোজোমস্থ সবগুলো ডিএনএ সূত্রের অনুলিপন এইখানেই হয়ে থাকবে। এই গ্যাপ ওয়ান দশার মধ্যে ডিএনএ অনুলিপনের সকল কাজগুলো প্রস্তুতিটা নেওয়া হয়েছিল, কিন্তু এখানে এস ওয়ান দশায় এসে এখানে সমস্ত ক্রোমোজোমগুলো ডিএনএ অনুলিপন যাবে, অর্থাৎ ডিএনএ অনুলিপনের জন্য সমস্ত ক্রোমোজোমগুলো এখানেই এই কাজগুলো সম্পন্ন করবে। এখানে সবগুলো এই উপপর্যায়ে সবগুলো ডিএনএ অনুলিপন সম্পন্ন হবে, আর এই অনুলিপনের কাজে সময় ব্যয় হবে 30 থেকে 50%। শিক্ষার্থীরা এই এস দশা থেকে সম্পন্ন হওয়ার পরে অনুলিপন দশাটা কমপ্লিট হওয়ার পরেই তারা কোষ বিভাজনের পরবর্তী ধাপ হচ্ছে গ্যাপ টু দশা, যেখানে 10 থেকে 20% সময় এখানে ব্যয় হবে। এবং এই গ্যাপ টু দশাতেও কিন্তু অনেক কোষ বিরতি নিতে পারে, অর্থাৎ বাদ পড়ে যেতে পারে যারা মাইটোসিস কোষ বিভাজনে অংশগ্রহণ করবে না, অর্থাৎ এখানেও বাছাই হবে, অনেক কোষ এখানে বাছাই হয়ে বাদ পড়বে। এবং এইখান থেকে সিলেক্ট হওয়ার পরে যেই কোষগুলো এই গ্যাপ টু দশা থেকে সিলেক্ট হয়েছে তারাই কেবল মাইটোসিস কোষ বিভাজনের এই 5 থেকে 10% সময়ের মধ্যে যে মাইটোসিস কোষ বিভাজনের যে জটিল পর্যায়টা সম্পন্ন হয় সেইখানে প্রবেশ করবে। কিন্তু তোমরা মনে রাখবে যে গ্যাপ ওয়ান দশাতেও কিন্তু অনেক কোষ বাদ পড়েছিল, তারপরে যারা বাদ পড়েছিল আর যারা সিলেক্ট হয়েছিল তারা এস দশা অর্থাৎ ডিএনএ অনুলিপন কাজটি সম্পন্ন করে গ্যাপ টু দশাতে প্রবেশ করেছিল। এবং গ্যাপ টু দশাতে প্রবেশ করলেই যে মাইটোসিস কোষ বিভাজনে প্রবেশ করতে পারবে সেটা কিন্তু না। গ্যাপ টু দশাতেও অনেক কোষ আছে যারা বাদ পড়ে যায়, অর্থাৎ এখানেও তারা সিলেক্ট হতে পারে না। ওই সিলেক্টেড কোষগুলোই কেবলমাত্র মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রবেশ করবে এবং 5 থেকে 10% সময়ের মধ্যেই তাদের কোষ বিভাজনটা সম্পন্ন করে থাকবে। তো শিক্ষার্থীরা গ্যাপ টু দশার মধ্যে কি হচ্ছে, এইখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়, অর্থাৎ এই উপপর্যায়ের মধ্যে কিন্তু প্রধান কাজ হলো মাইক্রোটিউবিউল গঠনকারী বিভিন্ন পদার্থ সংশ্লেষণ করা, যেগুলো দিয়ে মাইটোসিস পর্যায়ে স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হয়ে থাকে। তাহলে এখানে মাইক্রোটিউবিউল মাইটোসিস কোষ বিভাজনে তোমাদের মনে আছে সেখানে কিন্তু কি হয়েছে, স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হয়েছিল। স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হয় কিন্তু মাইক্রোটিউবিউল থেকে। মাইক্রোটিউবিউলগুলার কাজগুলো কিন্তু এই গ্যাপ টু দশাই সম্পন্ন হয়ে থাকে। তাহলে আমি আবারও বলছি, অর্থাৎ এম ফেজ দশার মধ্যে এই উপপর্যায়ে প্রধান কাজ হলো মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থগুলোকে সংশ্লেষণ করা। মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষণ করাটাই হচ্ছে এখানকার প্রধান কাজ, কারণ মাইক্রোটিউবিউল থেকে স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হয় যা মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এইখানে তোমাদের মনে রাখতে হবে
একটি সেন্ট্রোজোম থেকে দুইটি সেন্ট্রোজোমে পরিণত হয়, আবার সেন্ট্রোজোমগুলো মাইক্রোটিউবিউল গঠন করতে সাহায্য করে। তাহলে শিক্ষার্থীরা বিভাজন প্রক্রিয়ার জন্য যে প্রয়োজন হয় কি হয়, শক্তির প্রয়োজন হয়, যেটাকে আমরা বলি এটিপি। বিভাজনের জন্য, এই কোষ বিভাজনের জন্য এটিপি নামক শক্তির প্রয়োজন হয়। তো শিক্ষার্থীরা এই যে এটিপি কথাটা আমি বললাম, সেটা কিন্তু গ্যাপ টু মাইটোসিস কোষে প্রবেশ করতে হলে আমাদের কিন্তু কি করতে হবে, ম্যাচুরেশন প্রোগ্রামেটিক ফ্যাক্টর নামক প্রোটিন প্রয়োজন পড়ে। এই প্রোটিনটাই কি করে সেখানে এটিপি শক্তি উৎপাদন করতে সাহায্য করে। আমাদের এখানে মধ্যেও কিন্তু আমি বলেছি যে এই পর্যায়েও অনেকগুলো কোষ কি হবে, পরবর্তী ধাপে না যাওয়ার জন্য উপযুক্ত হবে না এবং বাদ পড়ে যাবে। তো শিক্ষার্থীরা এই কাজগুলো সম্পন্ন করার পরেই তারা এবার কি করলো, এই কাজগুলো সম্পন্ন করতে 10 থেকে 20% সময় ব্যয় করলো। তার পরবর্তী ধাপটা হলো মাইটোসিস কোষ বিভাজন, যা আমি তোমাদেরকে পূর্বের ক্লাসগুলোতে বিভাজন ধাপগুলো পড়িয়েছিলাম। তো মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে 5 থেকে 10%। এই মাইটোসিস কোষ বিভাজন একটি জটিল প্রক্রিয়া। সেখানে প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ ধারাবাহিকভাবে এই 5টি ধাপ সম্পূর্ণ করে তারপর পরবর্তীতে কি হয়, কোষের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এবং পরবর্তীতে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেখানে আমরা জানি যে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, প্লাজমা মেমব্রেন তৈরি হয় এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেনের পাশাপাশি কোষ প্রাচীর তৈরি হয়। এই কোষ প্রাচীরের মাধ্যমে পরবর্তীতে দুইটি আলাদা কোষ তৈরি হয়ে যায় এবং মাইটোসিস কোষ বিভাজনের পরিসমাপ্তি ঘটে। তাহলে আমি কি বলেছি যে 5 থেকে 10% সময়ের মধ্যে মাইটোসিস কোষ বিভাজনের যে ধারাবাহিক পর্যায়গুলো আছে, অর্থাৎ প্রথম পর্যায়টি ছিল প্রোফেজ, তারপর মেটাফেজ, তারপর ছিল মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলোফেজ ধাপটি সম্পন্ন করার পরে কোষের নিউক্লিয়াসটা যখন দুটি হয়ে যায় তখন তাদের মাঝখানে একটি প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হয় এবং কোষের সাইটোপ্লাজমটি পরবর্তীতে দুটি ভাগ হয়ে যায় এবং নিউক্লিয়াসের বিভাজনের পাশাপাশি সাইটোপ্লাজম দুটি বিভক্ত হয় এবং প্লাজমা মেমব্রেন উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেনের পাশে আবার দুটি কোষ প্রাচীর তৈরি হয়। উভয় প্লাজমা মেমব্রেনের পাশে কোষ প্রাচীর তৈরি হয়। এই তাহলে কোষ বিভাজন, প্লাজমা মেমব্রেন তৈরি, কোষ প্রাচীর তৈরি, এই তারপর হচ্ছে অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে সম্পূর্ণ দুইটি কোষ আলাদাভাবে তৈরি হয় এবং যা মাইটোসিস কোষ বিভাজনের বিরতি অর্থাৎ ধাপটি সম্পন্ন হয়। এইভাবেই একটি মাইটোসিস কোষ বিভাজন মাধ্যমে একটি কোষ থেকে দুটি কোষ তৈরি হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম, সেই যে অপত্য কোষগুলো আবার তৈরি হলো, সেই অপত্য কোষগুলো আবার কি হলো, কোষের সৃষ্টি হলো, মানে অপত্য কোষের সৃষ্টি হলো। সেই কোষগুলো আবার যাবে কি, কোষগুলো বৃদ্ধি ঘটবে, তারপরে বিভাজনে যাবে। এখন কোষ বিভাজনে যেতে হলে আবার সে ইন্টারফেজ দশায় কোষগুলোকে প্রবেশ করতে হবে। আর ইন্টারফেজ দশার মধ্যে আমি বলেছি গ্যাপ 1 দশা 30 থেকে 40% সময়, তারপরে সিনথেটিক দশা 30 থেকে 50% সময়, আর গ্যাপ 2 দশায় 10 থেকে 20% সময় ব্যয় করবে। তারপরে আবার সেই মাইটোসিস কোষ বিভাজনে প্রবেশ করবে, আবার 5টি ধাপ শেষ করবে, আবার সেই সাইটোপ্লাজমের বিভাজন করবে, নিউক্লিয়াসের বিভাজন করবে, প্লাজমা মেমব্রেন তৈরি হবে, কোষ প্রাচীর তৈরি হবে এই উদ্ভিদের ক্ষেত্রে, তারপরে আবার দুটি কোষ তৈরি হবে, এভাবে চক্রাকারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, কোষ তৈরি হবে অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন, তারপর ইন্টারফেজ দশা, আবার মাইটোসিস কোষ বিভাজন, আবার ইন্টারফেজ দশা, এইভাবে পর্যায়ক্রমে এটা চলতেই থাকবে, যাকে বলা হয় কোষ চক্র। শিক্ষার্থীরা এই কোষ চক্রের ক্ষেত্রে ইন্টারফেজের কি কোনো প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে। তাহলে আমরা এই ইন্টারফেজের কি প্রয়োজন আছে সেটাও আমরা একটু দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা ইন্টারফেসকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারফেস পর্যায়ে ডিএনএ অনুলিপন হয়। তাহলে অনুলিপনটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ কোষ বিভাজনের কোষ চক্রের মধ্যে প্রোটিন, আরএনএ, ডিএনএ অনুলিপনের সকল উপাদানগুলো তৈরি হচ্ছে। তারপরে ইন্টারফেস পর্যায়টা যদি না হতো তাহলে কোষগুলো মাইটোসিস কোষ বিভাজনে অংশগ্রহণ করতে পারতো না। তাহলে ইন্টারফেস দশাটা কোষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এছাড়া কি করছে যে এই যে ইন্টারফেস পর্যায়ের কারণেই এটিপি তৈরি হচ্ছে, ইন্টারফেস কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তিগুলো এটিপিও তৈরি হচ্ছে, আবার স্পিন্ডল যন্ত্র তৈরির জন্য মাইক্রোটিউবিউল সৃষ্টি হচ্ছে এই ইন্টারফেস পর্যায়ের ক্ষেত্রে। তাহলে শিক্ষার্থীরা এবার দেখো, কোষ চক্রটা যদি না হতো তাহলে এখানেও একটা প্রশ্ন আসতে পারে যে কোষ চক্র না হলে
কি হতো? আমরা তো জেনেই গেছি কোষচক্র না হলে কোষচক্রের মাধ্যমে মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন কখনো একা সম্ভব হবে না, কোষচক্রের একটা ধাপের মাধ্যমে ইন্টারফেস পর্যায়ে সম্পূর্ণ করে কোষচক্রের মানে কোষচক্রের একটি ধাপ হচ্ছে ইন্টারফেস, তারপরে মাইটোসিস কোষ বিভাজন। তাহলে কোষচক্র না হলে তো মাইটোসিস কোষ বিভাজনই হতো না। এখন আমরা যদি পরীক্ষাতে আসে যে কোষচক্রের গুরুত্ব কী, তাহলে তোমরা অবশ্যই লিখতে পারবে যে কোষচক্র না হলে এককোষী বা বহুকোষী জীবের বংশ বৃদ্ধি হতো না। এককোষী যারা তাদের তো বংশবৃদ্ধি হতো না, কারণ কোষচক্র না হলে তো মাইটোসিস কোষ বিভাজনই হতো না, আর মাইটোসিস কোষ বিভাজন না হলে এককোষী জীবের তো বংশবৃদ্ধি হতো না, আর যারা বহুকোষী জীব তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হতো না। তো শিক্ষার্থীরা, এছাড়া আমরা আরও বলতে পারি যেমন স্বাভাবিক যে কোষচক্রটা যে কারণেই কিন্তু জীবের স্বাভাবিক বৃদ্ধিগুলো হচ্ছে, আর ইন্টারফেস প্রস্তুতির কারণেই কোষচক্রের ইন্টারফেস প্রস্তুতির কারণে মাইটোসিস কোষ বিভাজন হয়, ফলে বহুকোষী জীবের বৃদ্ধিগুলো সম্পন্ন হচ্ছে। এই কোষচক্র না হলে কোনো কাজই আমাদের সম্পন্ন হতো না, অর্থাৎ আমাদের কোষের বৃদ্ধি হতো না, আমাদের দেহের বৃদ্ধি হতো না, অর্থাৎ আমরা অপরিণত থেকে যেতাম। তো শিক্ষার্থীরা, আর আমরা তো আরও জানি যে কোষচক্রটা যদি সঠিকভাবে না হয়, অর্থাৎ সঠিক সময়ে সঠিকভাবে যদি কোষ বিভাজিত না হয়, তাহলে কি হয়, অতিরিক্ত কোষ বিভাজন যদি হয়ে যায়, অর্থাৎ কোষ বিভাজন যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সেক্ষেত্রে কি হয়, আমরা বলেছিলাম যে সেক্ষেত্রে আমাদের নানান ধরনের ব্যাঘাত ঘটতে পারে, বিশেষ করে ক্যান্সার, টিউমার এই জাতীয় বিপত্তি আমাদের দেহে ঘটতে পারে। তো শিক্ষার্থীরা, কোষ বিভাজন সম্পর্কে তোমাদেরকে মোটামুটি আমি অবগত করেছি। তো আজকে আমি কোষচক্রটা যতটুকু বুঝেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। প্রায় সময় তোমরা বোর্ডের কোশ্চেনগুলো যদি সলিউশন করে থাকো, বোর্ডের কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করে দেখো, তাহলে অবশ্যই দেখবে কোষচক্র থেকে অনেকবার কোশ্চেন এসেছিল। তাই আমি একটু সময় নিয়ে তোমাদের কোষচক্রটা বোঝানোর চেষ্টা করেছি। তবে তোমরা আবার বাসায় পড়বে, প্র্যাকটিস করবে বেশি বেশি করে। সায়েন্সের স্টুডেন্টদের প্রধান কাজই হচ্ছে প্রচুর লিখতে হবে। প্রচুর লিখলে, প্রচুর বই পড়লে, একাধিক বইগুলো পড়লে এমনিতেই খুব সহজ লাগবে, আর সবগুলোই বাস্তব। একটাও এখানে কোনো অক্ষরই কাল্পনিকভাবে লেখা না, সবই বাস্তব ঘটনার প্রেক্ষিতেই কিন্তু লেখা হয়। তাই এটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন। তো শিক্ষার্থীরা, আজ তাহলে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমি মিউসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।